লম্বা সময় পর জয়ের দেখা পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। নিজেরা প্লে অফে যেতে না পারলেও সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে পয়েন্ট টেবিলের জ্বলন্ত আগুনে যেন ঘি ঢেলে দিয়ে লড়াইটা আরো বেগবান করলেন মুম্বাই ইন্ডিয়ান্স দলটি। আজকের ম্যাচে সূর্যকুমার সেঞ্চুরি করলেও অরেঞ্জ ক্যাপটা ঠিকই রয়েছে বিরাট কোহলির দখলে। অপরদিকে পার্পল ক্যাপসের লড়াইয়ে নিজের অবস্থানটা আরো শক্ত করলেন জাসপ্রীত বুমরা। ৫৫তম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিল এবং অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস বর্তমানে কাদের দখলে রয়েছে, একই সাথে প্লে অফের লড়াইয়ে কোন চারটি দল রয়েছে এগিয়ে, সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ ৬ মে সোমবার আইপিএলে একটি মাত্রই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যে ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে ১৬ বল হাতে থাকতেই ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স দলটি। আজকের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হার্ড হিটার ব্যাটসম্যান সূর্যা কুমার যাদব। আইপিএল এর সর্বমোট ৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৭৪টি ম্যাচের মাঝে আজকে মুম্বাই বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যকার ম্যাচ দিয়ে ৫৫তম ম্যাচ শেষ হয়েছে। তো এই ৫৫তম ম্যাচ শেষে চলুন প্রথমেই দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায়, এরপরেই দেখে নেব অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের লড়াইয়ে কোন কোন খেলোয়াড় রয়েছেন কোন অবস্থানে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। চলমান আইপিএল ও আসন্ন টি-20 ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো ৬ মে সোমবার আইপিএল এর ৫৫তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের ১০ নম্বরে অবস্থান করছে গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্স ১১টি ম্যাচ খেলেছে, ১১টি ম্যাচের মাঝে ৪ ম্যাচ জিতেছে, ৭ ম্যাচ হেরেছে। ৪ ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে ৮ এবং তাদের বর্তমান নেট রান রেট -১.৩২০। এরপর পয়েন্ট টেবিলে এক ধাপ উন্নতি হয়ে ৯ নম্বরে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স ১২টি ম্যাচ খেলেছে, ১২টি ম্যাচের মাঝে ৪ ম্যাচ জিতেছে, ৮ ম্যাচ হেরেছে। ৪ ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে ৮ এবং তাদের বর্তমান নেট রান রেট -০.২১২। এরপর পয়েন্ট টেবিলের ৮ নম্বরে অবস্থান করছে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস ১১টি ম্যাচ খেলেছে, ১১টি ম্যাচের মাঝে ৪ ম্যাচ জিতেছে, ৭ ম্যাচ হেরেছে। ৪ ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে ৮ এবং তাদের বর্তমান নেট রান রেট -০.১৮৭। এরপর পয়েন্ট টেবিলের ৭ নম্বরে অবস্থান করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১১টি ম্যাচ খেলেছে, ১১টি ম্যাচের মাঝে ৪ ম্যাচ জিতেছে, ৭ ম্যাচ হেরেছে। ৪ ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে ৮ এবং তাদের বর্তমান নেট রান রেট -০.০৪৯। এরপর পয়েন্ট টেবিলের ৬ নম্বরে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস ১১টি ম্যাচ খেলেছে, ১১টি ম্যাচের মাঝে ৫ ম্যাচ জিতেছে, ৬ ম্যাচ হেরেছে। ৫ ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে ১০ এবং তাদের বর্তমান নেট রান রেট -০.৪৪২। এরপর পয়েন্ট টেবিলের ৫ নম্বরে অবস্থান লখনৌ সুপার জায়ান্টসের। লখনৌ সুপার জায়ান্টস ১১টি ম্যাচ খেলেছে, যেখানে ৬ ম্যাচ জিতেছে, ৫ ম্যাচ হেরেছে। ৬ ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে ১২ এবং তাদের বর্তমান নেট রান রেট -০.৩৭১। এরপর পয়েন্ট টেবিলের ৪ নম্বরে অবস্থান সানরাইজার্স হায়দ্রাবাদের। সানরাইজার্স হায়দ্রাবাদ ১১টি ম্যাচ খেলেছে, ১১টি ম্যাচের মাঝে ৬ ম্যাচ জিতেছে, ৫ ম্যাচ হেরেছে। ৬ ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে ১২ এবং তাদের বর্তমান নেট রান রেট -০.০৬৫। এরপর পয়েন্ট টেবিলের ৩ নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস ১১টি ম্যাচ খেলেছে, যেখানে ৬ ম্যাচ জিতেছে, ৫ ম্যাচ হেরেছে। ৬ ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে ১২ এবং চেন্নাইয়ের বর্তমান নেট রান রেট +০.৭০০। এরপর পয়েন্ট টেবিলের ২ নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস ১০টি ম্যাচ খেলেছে, ১০টি ম্যাচের মাঝে ৮ ম্যাচ জিতেছে, ২ ম্যাচ হেরেছে। ৮ ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে ১৬ এবং তাদের বর্তমান নেট রান রেট +০.৬২২। এরপর পয়েন্ট টেবিলের ১ নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স ১১টি ম্যাচ খেলেছে, ১১টি ম্যাচের মাঝে ৮ ম্যাচ জিতেছে, ৩ ম্যাচ হেরেছে। ৮ ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে ১৬ এবং তাদের বর্তমান নেট রান রেট +১.৪৫৩। তো এই ছিল কিন্তু ৫৫তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট, যেখানে দেখতে পাচ্ছেন পয়েন্ট টেবিলে ১ নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স। এছাড়াও ২ নম্বরে রাজস্থান রয়্যালস, ৩ নম্বরে চেন্নাই সুপার কিংস। তো পয়েন্ট টেবিলের আপনার যে পয়েন্ট অনুযায়ী যদি দলগুলোকে আমরা পয়েন্ট টেবিলে অবস্থান দেই, সেক্ষেত্রে কিন্তু পয়েন্ট টেবিলের ১ নম্বরে অবস্থান করছে দুটি দল, তারা হলো কলকাতা ও রাজস্থান। এই দুটি দলই কিন্তু পয়েন্ট পেয়েছে ১৬ করে। এরপর আমরা যদি ২ নম্বরে অবস্থান দেই, সেক্ষেত্রে চেন্নাই, হায়দ্রাবাদ ও লখনৌ এই ৩টি দল কিন্তু ২ নম্বরে অবস্থান করবে, তাদের পয়েন্ট হলো ১২ করে। এই ৩টি দল পয়েন্ট পেয়েছে ১২ করে। এরপর ৩ নম্বরে এককভাবে অবস্থান করবে কিন্তু দিল্লি ক্যাপিটালস, তাদের পয়েন্ট ১০ এবং ৪ নম্বরে অবস্থান করবে ৪টি দল, তারা হলো বেঙ্গালুরু, পাঞ্জাব, মুম্বাই ও গুজরাট, তাদের পয়েন্ট কিন্তু ৮ করে। তো এখান থেকে প্লে অফের যে লড়াই, সেখানে কিন্তু প্রায় ৯০% প্লে অফ নিশ্চিত করে ফেলেছে কিন্তু কলকাতা ও রাজস্থান রয়্যালস। তো আমরা কিন্তু আনঅফিসিয়াল ভাবে ঘোষণাই করে দিয়েছি রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু প্লে অফ নিশ্চিত করেছে। এবং প্লে অফের জন্য কিন্তু আরও দুটি দল আমাদের প্রয়োজন, কেননা প্লে অফে পয়েন্ট টেবিলের সেরা ৪টি দলই কিন্তু আপনার প্লে অফ খেলবে।
তো সেই অনুযায়ী কিন্তু প্লে অফের জন্য আরো 2টি দল প্রয়োজন। যেহেতু কলকাতা ও রাজস্থান আনঅফিসিয়াল ভাবে আমরা বলেছি যে প্লে অফ নিশ্চিত করেছে, তাহলে আরো 2টি দল লাগবে। সে 2টি দলের জন্য কিন্তু লড়াই করছে 4টি দল। তো এই 4টি দলের মাঝে চেন্নাই, হায়দ্রাবাদ, লখনৌ তাদের কিন্তু সম্ভাবনা প্রায় সেম হয়ে গিয়েছে, কেননা প্রত্যেককে আপনার 11টি করে ম্যাচ খেলেছে, 6টি করে ম্যাচ জিতেছে, 5টি করে ম্যাচ হেরেছে। তো এই 3টি দলের হাতে এখনো 3টি করে ম্যাচ রয়েছে। এই 3টি দল এখনো 3টি করে ম্যাচ খেলতে পারবে। 3টি করে ম্যাচ খেলে তারা সর্বোচ্চ আরো 6টি পয়েন্ট যোগ করতে পারবে নিজেদের খাতায়। তো তারা যদি নিজেদের প্রত্যেকটি ম্যাচই জিতে নেয়, সেক্ষেত্রে তাদের পয়েন্ট দাঁড়াবে 18, সর্বোচ্চ 18 পয়েন্ট অর্জন করতে পারবে কিন্তু চেন্নাই, হায়দ্রাবাদ ও লখনৌ এই 3টি দল। তো এখানে আবার হায়দ্রাবাদ ও লখনৌর মাঝে কিন্তু যে কোনো একটি দলের পয়েন্ট সর্বোচ্চ 18 হবে, একটি দলের পয়েন্ট হয়ে যাবে 16, কেননা লখনৌ ও হায়দ্রাবাদের মাঝে একটি ম্যাচ রয়েছে। তো সেই ম্যাচ অনুযায়ী কিন্তু যে কোনো একটি দলের পয়েন্ট হবে 18, একটি দলের পয়েন্ট হবে 16। যে দল জিতবে তার পয়েন্ট 18 হবে, যে দল হারবে তার পয়েন্ট হবে 16। এদিকে কিন্তু দিল্লি ক্যাপিটালস 6 নম্বরে রয়েছে। তো দিল্লি ক্যাপিটালসের হাতেও কিন্তু এই জায়গায় কিন্তু একটা ভালো সুযোগ ও সম্ভাবনা তৈরি হয়ে গেল, কেননা যে কোনো একটি দলের পয়েন্ট কিন্তু 16 হচ্ছে, কেননা এখানে আপনার লখনৌ, হায়দ্রাবাদের মধ্যে যে কোনো একটি দলের পয়েন্ট অবশ্যই 16 হবে। সেক্ষেত্রে কিন্তু দিল্লি যদি তাদের পরবর্তী 3টি ম্যাচ জিততে পারে, তাহলে তাদের পয়েন্টও হবে 16। এক্ষেত্রে দিল্লি যদি পরবর্তী 3টি ম্যাচ জিতে নেয়, সেক্ষেত্রে তারা কিন্তু নিট রান রেটে অনেকটা এগিয়ে যেতে পারবে, অনেকটা এগিয়ে যাওয়া সম্ভব হবে। তো নিট রান রেট হিসাবে কিন্তু তখন দিল্লি কোয়ালিফাই করতে পারবে। তো এক্ষেত্রে অবশ্যই কিন্তু চেন্নাই সুপার কিংস অনেকটাই এগিয়ে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দ্রাবাদের থেকে, কেননা চেন্নাই সুপার কিংস কিন্তু বাকি দলগুলোর থেকে নিট রান রেটে অনেকটাই এগিয়ে রয়েছে। যেখানে হায়দ্রাবাদ ও লখনৌর নিট রান রেট মাইনাসে চলে এসেছে, সেখানে কিন্তু আপনার চেন্নাই সুপার কিংসের নিট রান রেটটা প্লাসের ঘরে রয়েছে এবং সেখানে বেশ স্বাস্থ্যসম্মত ভাবেই রয়েছে, বেশ ভালো অবস্থানে রয়েছে নিট রান রেটটা চেন্নাই সুপার কিংসের। যদিও চেন্নাই তাদের পরবর্তী 3টি ম্যাচের মাঝে একটি ম্যাচও হেরে যায়, বাকি 2টি ম্যাচ যদি জিতে যায়, সেক্ষেত্রে চেন্নাইয়ের পয়েন্ট দাঁড়াবে 16। পয়েন্ট যদি 16 হয়, সেক্ষেত্রে কিন্তু নেট রান রেটের হিসাবে বাকি দলের থেকে চেন্নাই অনেকটাই এগিয়ে রয়েছে। সেক্ষেত্রে কিন্তু চেন্নাইয়ের প্লে অফ নিশ্চিত করাটা একদম আপনার সহজ হয়ে যাচ্ছে। তো মূল কথা হলো চেন্নাই সুপার কিংস যদি প্লে অফ নিশ্চিত করতে হয়, বাকি 3টি ম্যাচের মাঝে যদি 2টি ম্যাচও চেন্নাই জিততে পারে এবং নেট রান রেটের ভারসাম্যটা ধরে রাখতে পারে, তাহলে কিন্তু চেন্নাই আপনার প্লে অফে কোয়ালিফাই করছে, এই বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন। তো অপরদিকে কিন্তু লখনৌ ও হায়দ্রাবাদ তাদের কিন্তু আপনার প্লে অফে খেলাটা অনেকটাই নির্ভর করছে কিন্তু আপনার ভাগ্যের উপর, কেননা এখানে যে কোনো একটি দল কিন্তু 16 পয়েন্টে আসবে এবং 16 পয়েন্টে যে দলটি আসবে সেই দলকে কিন্তু অবশ্যই নিট রান রেটে এগিয়ে থাকতে হবে প্লে অফে কোয়ালিফাই করার জন্য। অপরদিকে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস এই দলগুলোও কিন্তু আপনার প্লে অফে খেলার একটা ক্ষুদ্র সম্ভাবনা নিয়ে এগোচ্ছে, কেননা 14 পয়েন্ট, সর্বোচ্চ 14 পয়েন্ট হতে পারবে এই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসের। তারা যদি তাদের পরবর্তী 2টি ম্যাচের মাঝে পরবর্তী 3টি ম্যাচের মাঝে 3টি জিতে যায়, সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে সর্বোচ্চ আপনাদের 14 পয়েন্ট। তো 14 পয়েন্ট নিয়ে কিন্তু এখনো কোনো দল কিন্তু 10 দলের আইপিএলে কোনো দল কিন্তু প্লে অফে কোয়ালিফাই করেনি। তবে যদি এবারের আইপিএলে কোয়ালিফাই করে কোনো দল 14 পয়েন্ট নিয়ে, সেক্ষেত্রে কিন্তু বেঙ্গালুরু ও পাঞ্জাব তারাও একটা সুযোগ বা সম্ভাবনা পেয়ে যাবে। তো তবে আমার মনে হয় যে কোনোভাবেই 14 পয়েন্ট নিয়ে আপনার প্লে অফে কোয়ালিফাই করাটা সম্ভব হবে না। তারপরেও দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো মূল কথা হলো প্লে অফের লড়াই থেকে গুজরাট, মুম্বাই তারা কিন্তু ছিটকে গিয়েছে। পাঞ্জাব ও বেঙ্গালুরু তাদের হাতে ক্ষুদ্র একটা সম্ভাবনা রয়েছে, অনেকটাই ক্ষুদ্র সম্ভাবনা। তো এরপরে কিন্তু আপনার দিল্লির হাতে রয়েছে বেশ তুলনামূলকভাবে কিছুটা ভালো, মানে বেঙ্গালুরু ও পাঞ্জাবের হাতে যে সম্ভাবনা রয়েছে তাদের থেকে কিছুটা হলেও ভালো একটা সম্ভাবনা রয়েছে দিল্লির হাতে। অপরদিকে লখনৌ ও হায়দ্রাবাদ দুইটা দল রয়েছে, কিন্তু এই দুইটা দলের মাঝে 50-50 সম্ভাবনা, কেননা তাদের নিজেদের মাঝে একটি ম্যাচ রয়েছে। তো লখনৌ ও হায়দ্রাবাদ তাদের হাতে যে সম্ভাবনা রয়েছে সে অনুযায়ী যে কোনো একটি দল 16 পয়েন্ট হবে, একটি দলের পয়েন্ট হবে 18। অপরদিকে চেন্নাই সুপার কিংস নিট রান রেটে অনেকটাই এগিয়ে থাকার কারণে তাদের প্লে অফে খেলার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে গিয়েছে। অপরদিকে কিন্তু আপনার রয়েছে আপনার কলকাতা ও রাজস্থান, তারা কিন্তু প্লে অফে প্রায় এক পা দিয়ে রেখেছে এবং আনঅফিসিয়াল ভাবে কিন্তু তারা প্লে অফ নিশ্চিত করেছে, যেটি আপনাদেরকে জানিয়ে রেখেছি। তো এই ছিল কিন্তু পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট। তো আমার মনে হচ্ছে এবার 2024 আইপিএলে প্লে অফে কোয়ালিফাই করতে পারে কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস ও লখনৌ সুপার জায়ান্টস। দেখা যাক শেষ পর্যন্ত কোন 4টি দল প্লে অফে কোয়ালিফাই করে। তো আপনার মতে কোন 4টি দল প্লে অফে কোয়ালিফাই করতে পারে বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো চলুন আমরা এখন দেখে নেই আগামীকাল কোন কোন দলের ম্যাচ রয়েছে। তো আগামীকাল 7 মে মঙ্গলবার আইপিএলে একটি মাত্রই ম্যাচ অনুষ্ঠিত হবে, যে ম্যাচে মাঠে নামবে পয়েন্ট টেবিলের 2 নম্বরে থাকা রাজস্থান রয়্যালসের বিপক্ষে পয়েন্ট টেবিলের 6 নম্বরে থাকা দিল্লি ক্যাপিটালস। রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়, ভারতীয় সময় সন্ধ্যা 7টা 30 মিনিটে। তো এই ম্যাচটিতে আপনি কোন দলকে সমর্থন করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আরেকটি ইনফরমেশন জানিয়ে রাখি, তো রাজস্থানের বিপক্ষে দিল্লির যে ম্যাচটি, এই ম্যাচে অবশ্যই দিল্লি ক্যাপিটালসকে প্লে অফে কোয়ালিফাই করতে হলে রাজস্থান রয়্যালসকে হারাতে হবে। যদি রাজস্থান রয়্যালসকে হারাতে পারে তাহলেই কিন্তু প্লে অফের লড়াই টিকে থাকবে দিল্লি ক্যাপিটালস, অন্যথায় কিন্তু তাদের প্লে অফের সম্ভাবনাটা কিন্তু খাতা কলমে বা সমীকরণের হিসাবেই চলে যাবে।
তো সমীকরণের হিসাবে কতটুকু প্লে অফে কোয়ালিফাই করা সম্ভব এটা অবশ্যই আপনারা জেনে থাকবেন। তো অবশ্যই আপনার দিল্লি ক্যাপিটালসকে প্লে অফ খেলতে হলে ম্যাচটি জিততে হবে। তাদের ক্ষেত্রে ডু অর ডাই ম্যাচ এটি বলাই চলে। চলুন আমরা এখন দেখে নেই অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে কার অবস্থান কোথায়। তো 6 মে সোমবার আইপিএল এর 55তম ম্যাচ শেষে অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে 10 নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসন 10টি ম্যাচ খেলেছে, 10 ম্যাচে রান করেছেন 385। এরপর 9 নম্বরে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ও উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্ত। ঋষভ পান্ত 11টি ম্যাচ খেলেছে, 11 ম্যাচে রান করেছে 398। এরপর 8 নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান রিয়ান পরাগ। রিয়ান পরাগ যিনি 10টি ম্যাচ খেলে রান করেছেন 409। এরপর 7 নম্বরে অবস্থান করছে গুজরাট টাইটান্সের ব্যাটসম্যান সাই সুদর্শন। সাই সুদর্শন 11 ম্যাচে রান করেছেন 424। এরপর 6 নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্সের উইকেট কিপার ব্যাটসম্যান ফিল সল্ট। ফিল সল্ট 11টি ম্যাচ খেলে রান করেছেন 429। এরপর 5 নম্বরে অবস্থান করছে লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল বা কে এল রাহুল। তো কে এল রাহুল 11 ম্যাচে রান করেছেন 431। এরপর 4 নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যান ট্রাভিস হেড। ট্রাভিস হেড 10 ম্যাচে রান করেছেন 444। এরপর 3 নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার সুনীল নারায়ণ। সুনীল নারায়ণ 11 ম্যাচে রান করেছেন 461। এরপর 2 নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড। ঋতুরাজ গাইকোয়াড 11 ম্যাচে রান করেছেন 541। এরপর 1 নম্বরে অবস্থান করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটসম্যান বিরাট কোহলি। বিরাট কোহলি তিনি 11টি ম্যাচ খেলে রান করেছেন 542। তো 542 রান করে কিন্তু অরেঞ্জ ক্যাপটা ব্যক্তিগতভাবে নিজের দখলে রেখেছেন বিরাট কোহলি। তো আজকের ম্যাচে কিন্তু 52 বলে সেঞ্চুরি করেছেন সূর্যকুমার যাদব। তিনি কিন্তু সেঞ্চুরি করলেও সেরা 10 জন ব্যাটসম্যানের মাঝে কিন্তু এখনো আসতে পারেনি। তো চলুন আমরা এখন দেখে নেই পার্পল ক্যাপসের লড়াইয়ে কার অবস্থান কোথায়। তো 6 মে সোমবার আইপিএল এর 55তম ম্যাচ শেষে পার্পল ক্যাপসের লড়াইয়ে 10 নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। প্যাট কামিন্স 11 ম্যাচে উইকেট পেয়েছেন 13টি। এরপর 9 নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংসের পেস বোলার মাথিসা পাথিরানা। পাথিরানা 6 ম্যাচে উইকেট পেয়েছেন 13টি। এরপর 8 নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্সের পেসার হর্ষিত রানা। হর্ষিত রানা 9 ম্যাচে উইকেট পেয়েছেন 14টি। এরপর 7 নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংসের পেসার মুস্তাফিজুর রহমান। আইপিএল এর না থেকেও সেরা উইকেট শিকারী বোলারদের তালিকায় রয়েছেন মুস্তাফিজ। মুস্তাফিজ 9 ম্যাচে উইকেট পেয়েছেন 14টি। এরপর 6 নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার সুনীল নারিন। সুনীল নারিন 11 ম্যাচে উইকেট পেয়েছেন 14টি। এরপর 5 নম্বরে অবস্থান করছে পাঞ্জাব কিংসের পেস বোলার আর্শদীপ সিং। আর্শদীপ সিং 11 ম্যাচে উইকেট পেয়েছেন 15টি। এরপর 4 নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদের পেসার থারাঙ্গাসু নাতারাজান। নাতারাজান 9 ম্যাচে উইকেট পেয়েছে 15টি। এরপর 3 নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্সের স্পিনার ভারুণ চক্রবর্তী। ভারুণ চক্রবর্তী 9 ম্যাচে উইকেট পেয়েছেন 15টি। এরপর 2 নম্বরে অবস্থান করছে পাঞ্জাব কিংসের পেসার হর্ষল প্যাটেল। হর্ষল প্যাটেল 11 ম্যাচে উইকেট পেয়েছেন 17টি। 1 নম্বরে অবস্থান করছে জসপ্রীত বুমরা। জসপ্রীত বুমরা 12 ম্যাচে উইকেট পেয়েছেন 18টি। তো গত ম্যাচ পর্যন্ত জসপ্রীত বুমরার কিন্তু উইকেট সংখ্যা ছিল 17টি। আজকের ম্যাচে একটি উইকেট পেয়েছে জসপ্রীত বুমরা। একটি উইকেট পেয়ে কিন্তু 18টি উইকেট নিয়ে ব্যক্তিগতভাবে পার্পল ক্যাপসটা নিজের দখলে রেখেছেন জসপ্রীত বুমরা। গত ম্যাচ পর্যন্ত হর্ষল প্যাটেলের সাথে যৌথভাবে ছিলেন কিন্তু 17টি উইকেট নিয়ে। তো আজকে ব্যক্তিগতভাবেই পার্পল ক্যাপসটা উদ্ধার করতে সক্ষম হয়েছে জসপ্রীত বুমরা। তো এই ছিল কিন্তু আপনার 55তম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিল আপডেট। পরবর্তী ম্যাচ কাদের রয়েছে, এই সাথে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের লড়াইয়ে কার অবস্থান কোথায় সবকিছু জানিয়ে দেওয়া হলো আজকের এই ভিডিওতে। তো আপনাদেরকে জানিয়ে রাখি জুন মাস থেকে শুরু হতে যাচ্ছে টি-20 ক্রিকেট বিশ্বকাপ এবং অক্টোবর মাসে শুরু হবে নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপ, যেটি বাংলাদেশে অনুষ্ঠিত হবে, এবং পুরুষ টি-20 ক্রিকেট বিশ্বকাপ এটি আপনার যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হচ্ছে। তো আপনাদেরকে আবারও জানিয়ে রাখবো যে পুরুষ টি-20 ক্রিকেট বিশ্বকাপ যেটি কিন্তু অফিসিয়াল ভাবে যে সময়সূচি ঘোষণা করেছে সেই সময়সূচির সাথে বাংলাদেশের সময়সূচির কিন্তু অনেকটাই পার্থক্য রয়েছে। তো আপনারা যারা বাংলাদেশ ও ভারতীয় সময় অনুযায়ী এই টি-20 ক্রিকেট বিশ্বকাপের সময়সূচি দেখতে চাচ্ছেন লিস্ট আকারে, তারা অবশ্যই আমাদের চ্যানেলে খোঁজ করবেন। আমরা কিন্তু অফিসিয়াল ভাবে আপনার গ্রুপ পর্বের 40টি ম্যাচেরই সময়সূচি বাংলাদেশ ও ভারতীয় সময় আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এই সময়সূচি আপনি সংগ্রহ করে রাখলে টি-20 ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি ম্যাচ একদম সঠিক সময়ে দেখতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো অবশ্যই আপনারা টি-20 ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শেষে এই আইপিএল এ যেভাবে পয়েন্ট টেবিল আপডেট জানিয়ে দিচ্ছি, এভাবে পয়েন্ট টেবিল আপডেট পেতে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।